আওয়ামী লীগ সরকারের যত দুর্নীতি ছিল সেটা তারা প্রকাশ করেনি। গণমাধ্যমটাকে একটা কুক্ষিগত অবস্থায় নিয়ে চলে গেছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এইটা করলে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য সাংবাদিকতারে কুলুষিত করে নিয়ে গেছে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। নজর বিডির নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কালবেলা ও বিজয় টিভি এবং গোপালগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সিনিয়র সাংবাদিক জনাব মোহাম্মদ জোবায়ের হোসেন। আমি আজকে প্রথমে আপনাকে বলছি যে কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভালো। আজকে আমরা বেশ কয়েকটি প্রশ্নই আজকে এই গণমাধ্যম নিয়ে আমরা আলোচনা করব। সেই আলোচনা প্রথমেই যদি আমি বলি তাহলে বলতে হয় যে গণমাধ্যম কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। ধন্যবাদ নজর বিডিকে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা বর্তমানে গণমাধ্যম কর্মী যারা আছে বর্তমানে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি, কিন্তু বিগত দিনে দীর্ঘ 17 বছর গণমাধ্যমটা একটা কুক্ষিগত অবস্থায় ছিল, যেটা আমরা করতে গেলে হামলা মামলার শিকার হয়েছি। আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে, রিপোর্ট করলে মামলা, এরকম নজির অনেকে আছে, অনেকে জেলেও গিয়েছে, বর্তমানে অনেকে জামিনেও আছে, কিন্তু মামলাগুলো সম্পূর্ণভাবে প্রত্যাহার হয়নি। এই সরকারের কাছে দাবি থাকবে যে 17 বছরে আমার যে সাংবাদিক বা সহকর্মী ভাইয়েরা যে মামলা খেয়েছেন বা আমলিগের আমাদের মামলাগুলো হয়েছে আমার গণমাধ্যম কর্মীদের ভাইদের বিরুদ্ধে, ওই মামলাগুলোর জন্য সরকার প্রত্যাহার করে নেয়। এই বিষয়ে সরকারের কাছে এটা আমার দাবি থাকবে। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, গত আওয়ামী লীগ সরকারের অর্থাৎ গত 16 বছরে আওয়ামী লীগের আমলে গণমাধ্যমগুলো কেন কাজ করতে পারলো না, অর্থাৎ তাদের অবস্থানটা কোথায় ছিল? সুন্দর, এটাও আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। আমাদের এই ভিতরে কিছু সহকর্মী ছিল, আমাদের সিনিয়র বড় ভাইরা, তারা আপনারাও জানেন কারা কারা, সারা বাংলাদেশে যারা গণমাধ্যমের সাথে জড়িত, এরাও সবাই জানে যে আমাদের কিছু সিনিয়র সাংবাদিক ভাইরা এরা করছে কি, গণমাধ্যমটাকে একটা কুক্ষিগত অবস্থায় নিয়ে চলে গেছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এইটা করলে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য সাংবাদিকতারে কুলুষিত করে নিয়ে গেছে। এটা অর্থাৎ যেটা হচ্ছে আমাদের এই যে কণ্ঠটাকে চেপে ধরেছিল আওয়ামী লীগ সরকার আমলে। আচ্ছা, আমি তো একটা জিনিস জানি যে যারা দুর্নীতির সাথে আপনার দুর্নীতিগ্রস্ত ছিল, অর্থাৎ যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল সাংবাদিকরা, তাদের সংখ্যাটা অনেক কম। তাহলে যারা গণমাধ্যমে ছিল, এই যারা এই সরকার থেকে সুবিধার চেয়ে অসুবিধাটা যাদের বেশি ছিল, তাদের সংখ্যাটা তো অনেক বেশি ছিল। তারপরেও কেন এই গণমাধ্যমটা স্বাধীন হতে পারলো না, কিংবা তাদের এই মতামতটা ব্যক্ত করতে পারলো না বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মাধ্যমে? এই বিষয়টা নিয়ে একটু শোনেন, আপনাকে বলি, গণমাধ্যমের মালিক পক্ষ আপনার বাংলাদেশে যতগুলো চ্যানেল, টিভি চ্যানেল বলেন, পত্রিকা বলেন, এটা যদি আমাদের মতো যারা মাঠ থেকে উঠে আসছে সাংবাদিকতার মাধ্যমে, এরা যদি মালিক হইতো তাহলে করে এই ধরনের ঘটনা ঘটতো না। এইখানে আছে আপনার ব্যবসায়ী, এরা সরকারের সঙ্গে লেয়াজু করে, এদের মূল টার্গেট থাকে গেল অবৈধ কালো টাকারে কীভাবে সাদা করা যায়, কিভাবে টাকা ভালো ইনকাম করা যায়। এরা গণমাধ্যমের সাপোর্টটা নিয়ে এরা সাধারণত এই কারণে গণমাধ্যম আপনার সামনের দিকে আগাইতে পারছে না। আর যদিও আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করি, আমরা যখন এইটা মনে করেন ইয়াতে থ্রো করা হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা পৌঁছাইতে হয় না বা অন এয়ারে আসে না। আমরা একটা জিনিস জানি যে গণমাধ্যমে এখন বর্তমানে সবচেয়ে সমালোচনার একটি বিষয়, এবং এই গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আসলে আমরা বর্তমানে যতগুলো এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমে অনলাইন, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, অর্থাৎ এখন একটা ঘটনা ঘটছে, সেটা সেকেন্ডের মাধ্যমে সারা পৃথিবীতে সে আলোড়ন সৃষ্টি করবে। এই যে একটা মাধ্যম, এই যে একটা বিষয়, বর্তমানে
সাধারণ মানুষের ভিতর থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে একেবারে আপনার এই মন্ত্রী পরিষদ অর্থাৎ সচিবালয় পর্যন্ত একটা আলোচনা আছে, সমালোচনা আছে। সেটা হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা সুশিক্ষিত না। আসলে এই মুহূর্তে এই শিক্ষা নিয়ে যে আলোচনাটা, সমালোচনাটা, এখন সাংবাদিক নির্মূলে কি করণীয় আছে? আপনাকে বলি, সেটা হচ্ছে কি, সাংবাদিক সুশিক্ষিত না এটা সত্য নয়। সাংবাদিকতা যারা করে, যারা আছে এই লাইনে যারা আছে, যারা কাজ করে, গণমাধ্যম কর্মী, আংশিক কিছু আছে যারা পূর্ণ শিক্ষায় পূর্ণতা পায়নি। এটা এই জন্য সম্পাদক কর্তৃপক্ষ বা মালিক কর্তৃপক্ষ দায়ী, সম্পাদক কর্তৃপক্ষ দায়ী। এই কারণে যে আপনার একচেটিয়া সম্পাদক বা একচেটিয়া মালিক দায়ী নয়। কারণ হচ্ছে কিছু মিডিয়া আছে, এরা মনে করেন মিডিয়ার মালিক হয়ে আসছে, বিভিন্ন পত্রিকা আছে, অনলাইন আছে, এরা মালিক হয়েছে। মালিক হওয়ার পরে এখন এদের পত্রিকা ছাপাইতে হবে। যেমন ফকির আপল পত্রিকা নাম আছে, বাংলাদেশে সবাই চেনে ফকির আপল পত্রিকা বলতে কি বোঝায়। তো ওই জায়গায় ওদের 3 থেকে 4 হাজার টাকা রেগুলার লাগে ছাপাইতে। মাত্র 3,000 টাকা হইলে পরে ওরা 1-1.5 হাজার পত্রিকা ছাপাইলে পরে এরা এখন তো এদের তো টাকা নেই, কি করবে? আপনার পঞ্চম শ্রেণী হোক, অষ্টম শ্রেণী হোক, একজন একটা কার্ড দিল, 1,000 টাকা দিল, ডেলি 2 জনে কার্ড দিলে রেগুলার একজন এক পত্রিকা ছাপানো যাচ্ছে। এদের কারণে যারা প্রকাশক এবং সম্পাদক যারা আসছে, এটা সরকারের এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করছি, যে একজন সম্পাদক প্রকাশকের এই পত্রিকা ছাপানোর অ্যাবিলিটি আছে কিনা, সে কিভাবে পত্রিকা ছাপায়, এইটা যদি তদন্ত করে বের করে যারা এইভাবে করতেছে, এদের আমার ধারণা এদেরকে ডিক্লারেশন বাতিল করে দেওয়া উচিত। তারপরও তো বাংলাদেশে এই প্রতিদিন, আপনি জানেন কিনা আমি জানি না, প্রতিদিন ফকিরাপুল থেকে প্রায় 3,000 পত্রিকা বের হয় রাতের বেলা। সেটা অনেক সময় 100-200 পত্রিকাও আছে, মাত্র সংখ্যাটা মাত্র 200 পত্রিকা দিয়েও কিন্তু অনেক পত্রিকা দেশে চল। আওয়ামী লীগ সরকারের যত দুর্নীতি ছিল সেটা তারা প্রকাশ করেনি। সেটা প্রকাশ না করার কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম কর্মী, তারা কিন্তু তাদের কণ্ঠরোধ করে চেপে রাখছে, কণ্ঠটাকে চেপে রাখার চেষ্টা করছে। সেটা সরকার কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়, যেসব মন্ত্রণালয়গুলো গণমাধ্যমের সাথে সাংঘর্ষিক। আমি আরেকটি প্রশ্ন দিই, এরপরে আমরা যৌথ আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, গণমাধ্যম কমিশন নাকি প্রেস কাউন্সিল, কোনটি সাংবাদিক এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর এবং ইতিবাচক? সুন্দর প্রশ্ন করছেন। সেটা হচ্ছে কি যে আপনার প্রেস কাউন্সিল আর বলছেন কমিশন দুটোর কথা বলছেন। এই কমিশন এবং প্রেস কাউন্সিল যাদেরকে করা হয়েছে, আমার ব্যক্তিগতভাবে ধারণা, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার ধারণা, যে এই জায়গাটাতে যদি আমাদের বড় আমাদের সিনিয়র ভাইরা যারা আছেন, যারা সিনিয়র সাংবাদিক যারা আছে, দীর্ঘদিন অভিজ্ঞ সম্পন্ন, এই ধরনের ভাইদের নিয়ে যদি আপনার দুটো সরকার যেটাই করুক তাদের নিয়ে যদি করা হয়, তাহলে সাংবাদিকদের যে মূল্যায়ন, সাংবাদিকরা যে মাঠে কাজ করতে, একটা রিপোর্ট, একজন গণমাধ্যম কর্মী একটা মাঠে গিয়ে রিপোর্ট তৈরি করতে তার অনেক সময় আপনার হুমকির সম্মুখীন হতে হয়, জীবনের ঝুঁকি থাকে, অনেক সময় না খেয়ে বাসার থেকে বেরোয়, অনেক খারাপ কথা শোনা লাগে, অনেক সময় বলে যে ভাই আপনাকে এটা বলবো কেন, অনেক কষ্টের পরে একটা রিপোর্ট তৈরি করতে হয়। করার পরে এই যে কষ্টটা যদি আমার সহকর্মীরা যদি ওইখানে না থাকে, তাহলে তো সাংবাদিকদের মূল্যায়ন বুঝবে না। আপনার সাংবাদিকদের মূল্যায়ন বুঝতে হলে পরা আমার মাঠ থেকে যারা উঠে আসছে কাজ করে, আমাদের সিনিয়র সাংবাদিক ভাইরা যারা আছে সুশিক্ষিত, এদেরকে নিয়ে আপনার কমিশন বলেন, প্রেস কাউন্সিল বলেন, যেটাই বলেন, ওইখানে যদি তাদের বসানো হয়, তাহলে সাংবাদিকদের স্বার্থে এরা কথা বলবে। বিগত 17 বছরে আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকাকালীন অবস্থায় তারেক রহমান প্রকাশিত দৈনিক দিনকাল পত্রিকা, আমার মাহমুদুর রহমানের প্রকাশিত আমার দেশ, নয়া দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি, চ্যানেল 1 গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের, এই যে মিডিয়াগুলো, আরো কিছু মিডিয়াগুলো যে আপনার
একেবারে এদের ডিক্লারেশন পর্যন্ত বাতিল করে দিচ্ছে। হ্যাঁ, কি কারণে দিছে? এরা সরকারের দুর্নীতি বা বস্তু সংবাদ প্রচার করার কারণে। আর যারা তেলবাজি করতে পারছে, তেলবাজি কি আপনার মাঠ পর্যায়ে করে নাই? আমার মতো আপনার মতো যারা আমরা মাঠে কাজ করি, আমরা কিন্তু এগুলো করি নাই। আমরা রিপোর্ট কভারেজ করে আমরা ঠিকই আমাদের যে নিয়ম কানুন আছে আমরা রিপোর্ট গুলো আমরা পাঠিয়ে দিই। এটা কর্তৃপক্ষ কারা? কর্তৃপক্ষ তো আওয়ামী দোসররা। আওয়ামী দোসররা যদি আপনার ওই জায়গায় হাউজে বসে থাকে, আপনি আমরা যারা আছি আমাদের তো ভাই কোনো এখানে দোষ নেই। হাউজে যারা বসে থাকে মূলত দোষীরা যারা অ্যাডমিনে থাকে, যে কোনটা নিউজ যাবে কোনটা যাবে না, এগুলো এরকমও ছিল। আমার জানা মতে কোন কি রিপোর্ট আসছে, এই রিপোর্ট আসছে, কোনটা যাবে না যাবে এগুলো সরকার থেকে দিক নির্দেশনা দেওয়া হতো। আমি তা আগে এই বিষয়টা বলে গেছি, আপনার ক্লিয়ার করে গেছি যে আমাদের সাংবাদিকতার কিছু বড় ভাই নামে এরা কলঙ্ক। এরা আমাদের সাংবাদিকতার জগৎটাকে সেক্টরটা শেষ করে দিয়ে গেছে। এরা আমাদের এই যে কলঙ্কটা আমাদের সারা বাংলাদেশে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, কষ্ট ক্লান্ত করি, আপনার চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, বান্দরবন পাহাড়ি অঞ্চল, ওইখানে কি ঝুঁকিপূর্ণ নয়? আমাদের সাংবাদিকরা এই যে আপনার জুলাই অভ্যর্থনে আমাদের কি সাংবাদিক ভাইরা মারা যায় নেই? আমাদের অনেক সাংবাদিক মারা গেছে। কই এই পর্যন্ত কোন সাংবাদিকদের বিষয়ে কি কোনো মানববন্ধন হয়েছে বাংলাদেশে? যে আমাদের এই সাংবাদিক এই কজন মারা গেছে এবং মানববন্ধনও কোনো সাংবাদিক করে নাই। এটা তো আসলে সরকারের দোষ, এটা হলো আমাদের দোষ। তা এই উদ্যোগটা কোনো সাংবাদিক নিছে না? এই বাংলাদেশের কোনো সাংবাদিক কোনো জেলার বা উপজেলার পর্যায়ে কোনো সাংবাদিক নিছে বা কেউ নিছে? নাই। এখন ঘটনা হচ্ছে কি যে ভাই আমাদের আগে হলো আমাদের প্রথম কাজ ওই যে আপনি প্রেস কাউন্সিল এবং ইয়ার কথা বললেন, কমিশনের কথা বললেন, ওইখানে যদি আমাদের লোক যায়, আমাদের মাঠ পর্যায়ে আমাদের সিনিয়র ভাইরা যারা আছেন, যেমন ফার্স্ট মিডিয়াতে যারা আমি ফার্স্ট মিডিয়া বলবো না, যে সবাই একই মিডিয়া একই সহকর্মী। আমরা প্রথমে ছোট পত্রিকায় কাজ করে আস্তে আস্তে ধাপে বড় পত্রিকায় গিয়েছি। এটা সার্কুলেশনের উপর নির্ভর করে, যার যত বেশি সার্কুলেশন সে সিরিয়ালে প্রথম শ্রেণী সিরিয়াল থাকে একের থেকে এরকম। তাহলে আমাদের এই কলঙ্ক ঘুচতে, অর্থাৎ আমাদের যে সাংবাদিকতা, যে আমাদের ব্যক্তিগত যে একটা কোন্দল রয়েছে, আমাদের যে একটা নেতিবাচক প্রভাব আছে এই সাংবাদিকতার মধ্যে, এই মুহূর্তে বর্তমান আমাদের এই কলঙ্কটা ঘুচতে আমাদের সাংবাদিকদের কি করা উচিত আপনি মনে করেন? এটা আমার শেষ প্রশ্ন। এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমার ধারণা যে এই কলঙ্ক আমাদের ঘুচাইতে গেলে আমাদের সময় লাগবে। যেমন আপনাকে বলি, আমি একটা মাদকের উদাহরণ দিই আপনাকে। কোন লোক যদি মাদক সেবন করে, আপনার মনে করেন পরিচিত লোক মাদক সেবন করার পরে সে যদি আপনার পরে মাদক ছেড়ে দেয়, ওখানে 1 বছরকে ছেড়ে দিল, কিন্তু পাড়া মহল্লায় যে নামটা ছড়িয়ে গেল যে মাদক খায়, ওইটা ওর গুছাইতে মিনিমাম 2 যুগ সময় লাগবে। আমাদের যে বদনামটা রটে গেছে, যে বিগত 17 বছর যে আমাদের যে বদনামটা রটছে, এটা আপনি মিনিমাম 20 বছর লাগবে এটা আপনাদের শুধরাতে। এই সাংবাদিকদেরকে এখন মানুষ বিশ্বাস করতে চায় না। সাংবাদিকদের রাস্তাঘাটে দেখলেই তারা সাংঘাতিক বলে। এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। তার কারণ হচ্ছে এই বিষয়টাকে যদি আমরা আজকে আলোচনা করি তাহলে অনেক সময় লাগবে। আমি ছেড়ে দিই। সাংবাদিক কাকে বলে? সাংবাদিকের কাজ, একজন গণমাধ্যম কর্মীর কাজ কি? সে নিজেও জানে না তার কাজ কি। আমি 2000-5000 টাকা দিলেন, আপনার একটা আইডি কার্ড ফকিরে বলে পত্রিকার আইডি কার্ড দিয়ে দিল। সাংবাদিকতার কাজ কি সে কি নিজে জানে? যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, যে সম্পাদক সে কার্ডটা দিচ্ছে সে নিজেও তো জানে না যে সে সাংবাদিকের কাজ কি। আপনার আগে জানতে হবে সাংবাদিকতার কাজ কি, সাংবাদিক কাকে বলে। আগে এটা না জেনে যারা এই যে আপনার আইডি কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় গেলে এই যে আপনি বিভিন্ন লোকের ভয় দেখান, এগুলো তো বাস্তব সত্য কথা। তাহলে এটা তো মিথ্যা কথা না যে সাংবাদিকদের সাংঘাতিক বলে, এটা সত্যি কথা। কিছু আছে অশিক্ষিত, ওই যে বললো যে মানে শিক্ষায় পূর্ণতা নেই, এবং এর করারও কিছু নাই। আপনাকে বলি বাংলাদেশে কিছু মিডিয়ায় স্যালারি দেয়, বেতন দেয়, এবং বেতন কে কি দেয় এটা প্রায় মানুষ একে অজ্ঞ সাংবাদিক জানে যে কে কত বেতন দেয়, কিন্তু পাবলিক কিন্তু জানে না।
এবং কয়টা মিডিয়া বেতন দেয় তা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু এভাবে আমরা বলতে পারছি না যে আমাদের আমাদের যদি সরকারের একটা জিনিস করা, যে রাষ্ট্রের একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে কি যে এই আপনার মিডিয়াগুলোকে সরকার ইনভেস্ট করে, সরকার সরকার এই পত্রিকাগুলো ইনভেস্ট করবে, মানে স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিতভাবে। এই কোনো পত্রিকা মিডিয়া বন্ধ করতে পারবে না। সরকার এটা করবে কি, প্রত্যেকটার ইনভেস্ট করবে, ইনভেস্ট করার পরে সরকার বেতন দিবে, এবং কে কে সাংবাদিকতার যোগ্য সেই অনুসারে সরকার তদন্ত করবে। তদন্ত করার পর যে যে যোগ্য তাকে তাকে রাখবে, আর যে যে যোগ্য না তাকে সে জায়গা থেকে সরিয়ে দিবে। তাহলে তার কার্ড বিক্রি হলো না, তাহলে কার্ড বিক্রি হলো না, তখন আপনাকে কেউ সাংঘাতিকও বলতে পারতেছে না। মানে আপনি এইভাবেই কথাটা বলতে চাচ্ছেন যে অজ্ঞ সম্পাদকের কারণে আজকে দেশের এই সাংবাদিকদের বদনাম হচ্ছে, তাই তো? জি, যে একজন অজ্ঞ সম্পাদক মানেই হচ্ছে টোটাল সেক্টরটাকে একটা দুর্নীতিতে আপনি ভরে ফেলা। ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, নজর বিটিকে, পরিবারকে, ওয়ালনেস প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।